নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আর যে বিষয়টা হলো নেট সেট ভার্সেস বিএড। যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর আমরা নেট সেট করবো নাকি বিএডের জন্য ভর্তি হব, সেই নিয়ে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন দানা বাঁধে এবং আমরা কনফিউশনে থাকি। আর দুটোতেই 2 বছর সময় লাগছে। মানে যদি কেউ নেট সেট করতে যায়, তার জন্য কম্পালসারি বা মাস্ট হলো যে 2 বছর এমএ করতে হবে, তারপর আমরা নেট সেট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবো বা বসতে পারবো। আবার এদিকেও বিএডে গেলে বিএডে লাগছে 2 বছর সময়। 2 বছরের আগে বিএড কমপ্লিট হবে না। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু গোড়া থেকে আলোচনা করতে চাই। কারণ হচ্ছে যে নেট সেট ভার্সেস বিএড মানেই আমি একবারে জাম্প করে আসবো এই বিষয়টাতে, তা ঠিক নয়। কারণ আমাদেরকে আগে আগে গোড়াটা জানতে হবে। কারণ আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক বোর্ড এক্সাম আমরা দিই। তারপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের খুব বেশি কনফিউশন না হলে 3টে চয়েস আমাদের হাতে থাকে: সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স। তো এই 3টের মধ্যে যে কোনো একটা স্ট্রিমে আমরা চলে যাই আর পড়তে শুরু করে দিই হায়ার সেকেন্ডারির জন্য, এবং সেখান থেকে আমরা পাশ করে বেরিয়ে তখন আরও মনের মধ্যে প্রচুর প্রশ্ন আসে এবং কনফিউশন বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা কেউ কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়ে যাই, আবার কেউ নার্সিংয়ে চলে যায়, কেউ মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা কমার্স নিলে তারা তাদের সাবজেক্ট নিয়ে তাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন শুরু করে দেয়, বা তাদের যদি অন্য কোনো অপরচুনিটি থাকে সেই পথেও তারা এগিয়ে যান। তো আমি এটাই বলতে চাচ্ছি যে শুধু নেট সেট ভার্সেস বিএডের প্রসঙ্গ যখন আমি নিয়ে এসেছি, এটাকে ফোকাস তো আমি করছি, বিষয়টা তো আমি ক্লিয়ারলি বলতেই যাচ্ছি, বলবই। তার আগে আমি বলে নিই যে একদম বেস থেকে, মাধ্যমিকের পর থেকে আমাদের কি করা উচিত বা কী করা উচিত নয়। আর যেহেতু আমার এই বিষয়বস্তু ইংরেজি সাহিত্য নিয়ে, এবং এখানে আমি যা বিষয়বস্তু নিয়ে আসি মেইনলি ইংলিশ লিটারেচার এবং টিচিং প্রফেশন, এবং সেটা আর্টস ডিপার্টমেন্ট জেনারেল লাইনের জন্য, সেটা কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইনের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা হলো জেনারেল লাইন। আর মাধ্যমিক পাশ করার পর আমাদের মনের মধ্যে প্রশ্ন হয় যে সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব। কারণ অনেক সময় আমরা নিজের পছন্দেও বিষয়টাকে নির্ধারিত করি, আবার অনেক সময় পরিবারের কারোর ইচ্ছে বা কেউ জোর জবরদস্তিও অনেক সময় নিয়ে বসেন, কারোর আবার সে মানে বন্ধু করছে জন্য আমাকেও করতে হবে, হয় এই বিষয়টা, অনুকরণ বিষয়টা হয়। কিন্তু প্রত্যেকেরই আমাদের উচিত যে আমাদের কী ইচ্ছে বা আমার কী ইচ্ছে সেটাকেই নিয়েই এগোনো। কিন্তু যদিও আমাদের তখন ততটা ম্যাচুরিটি বা ততটা আমাদের জ্ঞান বোধ বা পরিধি থাকে না যে আমরা বিষয়গুলোকে নিয়ে অ্যানালাইজ করতে পারি এবং নিজের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নির্বাচন করতে পারি। সেজন্য আমাদের দরকার হয় মা বাবার গাইড বলুন বা যে কোনো একজন টিচার বা কারোর একটা সঠিক গাইডেন্সের, যেটা হয়তো আমরা সবসময় পেয়ে থাকি না, কখনো কখনো পাই, কখনো কখনো পাই না। কিন্তু মাধ্যমিকের পর যদি কেউ আর্টস নিতে চান তো আর্টস নেবেন, সায়েন্স নিতে চাইলে সায়েন্স, কমার্স নিতে চাইলে কমার্স। একমাত্র আগে নিজেকে প্রশ্ন করবেন যে আমার কোনটা ভালো লাগে, আমার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, প্যাশন আছে, কারোর দেখে নয়, কারোর প্রেশারে নয়। আর মা বাবারও সঙ্গে মিলেমিশে পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপর 2 বছর 11-12 কমপ্লিট করার পর এখনও পর্যন্ত যে সিস্টেমটা আছে আমি সেটারই বলছি, ভবিষ্যতে চেঞ্জ হতে পারে বা হবে, অনেক কিছু হতে পারে। তখন তো আমরাও পেয়েই যাব খবর, আমরাও সবাই অ্যাওয়্যার হয়ে যাব। তখন যেরকম সিস্টেম হবে সেসব নিয়ে আমরা ভিডিও নিয়ে আলোচনা করব, যদি প্রয়োজন হয় অবশ্যই নিয়ে আসবো। তো 11-12-এ পড়ার পর আমাদের যারা অনেকেই আগে থেকে বাড়ি থেকে বা নিজে থেকে ঠিক করে রাখেন যে আমি মেডিকেলে যাব বা ইঞ্জিনিয়ারিংয়ে যাব বা জেনারেল লাইনে কোনো একটা সাবজেক্টকে নিয়ে অনার্সে পড়বো। তো সেক্ষেত্রে যার যেটা ইচ্ছা সেটা করবেন, কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়। আবার এর মাঝখানে চলে এলো উচ্চ মাধ্যমিকের পর একটা ক্যারিয়ার নির্বাচনের বিষয় চলে আসে, সেটা হলো প্রাথমিক স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের টিচার হিসেবে নিজেকে অনেকে নিযুক্ত করতে চান, বা অ্যাজ আ টিচার নিজেকে দেখতে চান তার জীবনের ক্যারিয়ারে জীবিকা হিসেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে 12 পাস করার পর অ্যাকাডেমিক্যালি মার্কসের ভিত্তিতে যদি আপনারা কোনো গভর্নমেন্ট বা সরকারি কলেজে চান্স পেয়ে যান, ভর্তি হয়ে যাবেন। যারা এই টিচিং প্রফেশনটাকে ভালোবাসেন, মন থেকে চান যে আমি এই প্রফেশন নিয়ে এগোতে চাই, নিশ্চয়ই সেদিকে এগিয়ে যাবেন সময় নষ্ট না করে। আর
তারপর যারা ভাবছেন যে না আমি এখন কোনো একটা সাবজেক্টকে নিয়ে অনার্স পড়তে চাই, একটা হায়ার এডুকেশনাল লেভেলের দিকে যেতে চাই, তো সেক্ষেত্রে যে বিষয়েরই আপনি হন না কেন তাহলে কলেজে ভর্তি হয়ে যাবেন। আর তারপর আগে ছিল 2022 পর্যন্ত 3 বছরের ডিগ্রি কোর্স, ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন। এখন সেটা 2023 থেকে শুরু হয়েছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন। এবং 2022 পর্যন্ত এমএও 2 বছরেরই ছিল, এখনও তাই আছে। কিন্তু যদি কোনো কিছু নতুন সংযোজন এসে থেকে থাকে আমার এই মুহূর্তে জানা নেই। এখন বর্তমানে যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ওনারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। আর এমএ আমি শুনেছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাদের অ্যাকাডেমিক্যাল স্কোরের ভিত্তিতে সেটা 1 বছর না 2 বছর সেটা ভ্যারি করবে, সেটা আমার জানা নেই, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই আমিও জেনে রাখবো। আর তারপর গ্র্যাজুয়েশন যে কোনো একটা বিষয় নিয়ে কমপ্লিট করার পর, আর্টস ডিপার্টমেন্টে মেইনলি কমপ্লিট করার পর একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে যে গ্র্যাজুয়েশন তো এবার হলো, তাহলে এবার কি বিএড করা যাক নাকি নেট সেটের জন্য এমএতে ভর্তি হওয়া যাক, কোনটা করব? এখানেও একই কথা বলবো যে যাদের প্রফেশন, প্যাশন, ভালোবাসা, আবেগ যে আমি উচ্চ বিদ্যালয়ে পড়াতে চাই, হায়ার সেকেন্ডারি লেভেলে বা স্টুডেন্টদের পড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা দেরি না করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অ্যাকাডেমিক্যাল মার্কসের ভিত্তিতে গভর্নমেন্ট এবং প্রাইভেট যে বিএড কলেজগুলো আছে সেখানে অ্যাপ্লাই করবেন, ভর্তি হয়ে যাবেন, 2 বছরের বিএড ডিগ্রি কমপ্লিট করে নেবেন। তারপর কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা নির্ধারণ করেই ফেলেছে যে এমএতেই যাব, পোস্ট গ্র্যাজুয়েশন করবই, তো তারা রেগুলারলি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যান এবং পোস্ট গ্র্যাজুয়েশন চলাকালীন এমএ ফার্স্ট সেম, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেম চলাকালীন তারা তাদের নেট সেটের প্রিপারেশনও শুরু করে দেন। আবার কেউ কেউ এমএ কমপ্লিট করার পরও করেন। তো এমএ কমপ্লিট না করলে আমরা নেট সেটের জন্য এলিজিবল হই না, কিন্তু হ্যাঁ রানিং স্টুডেন্ট হিসেবে পারসুইং বা ডিউরিং দিস কোর্স এমএ আমরা অ্যাপ্লাই করতে পারি নেট সেটের জন্য, সেটা ফার্স্ট সেম থেকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু একটা শর্তাবলী আছে যে আপনারা থার্ড বা ফোর্থ সেমে যদি থেকে থাকেন তখন যদি কোয়ালিফাই করে নেন তাহলে সেই সার্টিফিকেটের ভ্যালিউ থাকে, মানে নেট সেট কোয়ালিফাই করে ফেলেছেন কিন্তু আপনার এমএ কমপ্লিট হয়নি, একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে যে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে এমএ পাশের সার্টিফিকেট বের করে আনতে হবে। নয়তো আপনি যদি পিছিয়ে যান বা কোয়ালিফাই করতে না পারেন, নিজের এমএ পাশের সার্টিফিকেট আনতে না পারেন, সেক্ষেত্রে আপনার সেই নেট সেটের যে সার্টিফিকেট সেটার ভ্যালিউ থাকে না। কিন্তু সেটা সাধারণত হয় না, যারা নেট সেট কোয়ালিফাই করে নেয় তাদের এমএতেও অবশ্যই একটা ভালো রেজাল্টই আশা করা যায় বা তারা নিয়ে আসতে সার্থক হন। তো এই বিষয়ে গেল এমএ পর্যন্ত আমার আলোচনা, কিন্তু আর কিছু কিছু আমি বিষয় নিয়ে আলোচনা করবো। মিথ মানে কতগুলো ভুল ধারণা বা রিউমার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে নাম্বারের ভিত্তিতে আমরা চান্স পাই, তারপর অনেকে চান্স পান না বা খুবই কম নাম্বার পান, কারোর থাকে সবাই যে একই নাম্বার পেয়ে পাশ করবে তা তো সম্ভব নয়, অনেকে কম নাম্বার পান, কিন্তু তারা হয়তো কোনো মানে গ্রামের পঞ্চায়েত বা অঙ্গনারী চাকরি করেছেন, মানে গ্রামে গ্রামে যেগুলো হয় অঙ্গনারী চাকরি করছেন, ওনাদেরও যারা বয়স্কা বা প্রাপ্তবয়স্কা মহিলারা চাকরি করছেন, সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মুক্ত বিদ্যালয় রয়েছে যেখানে তারা 8 পাস বা মাধ্যমিক পাশের ভিত্তিতে পাশ করে চাকরি করছেন বা একটা কাজে কোনোভাবে যুক্ত হয়ে গেছেন। এখন সরকারি নির্দেশ জারি হয়েছে যে আপনাকে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট আনতে হবে, সেই জন্য কিন্তু মুক্ত বিদ্যালয় আছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, আরও এরকম বিভিন্ন মুক্ত বিদ্যালয় আছে। তো পড়াশুনো আমরা একটা আমাদের ভ্রান্ত ধারণা থাকে যে পড়াশুনো মানে একটা রেগুলার বেসিস কোর্স। হ্যাঁ অবশ্যই এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত এবং এটা হয়েও থাকে, আমরা সবাই ফার্স্ট প্রায়োরিটি রেগুলার কোর্স, ডিগ্রি, যে কোনো ক্ষেত্রে রেগুলারিটিটাকেই মেনটেন করার চেষ্টা করি বা এটাকে গুরুত্ব দিই, আর এটা হওয়া উচিত। কিন্তু কোনো কারণে কেউ ছিটকে গেলে বা পড়াশুনোর থেকে কোনো কারণে দূরত্বে চলে গেলে, সেটা পারিবারিক, মানসিক, আর্থিক, শারীরিক যে সমস্যাই হোক না কেন, তার মানে আপনি হয়তো পড়ে কোনো কিছু কারণে থমকে গেছে আপনার পড়াশুনো, তার মানে আপনার জীবন সেখানে শেষ হয়ে গেছে তা নয়। আপনি যদি সত্যি পড়াশুনো করতে চান, আপনার যদি ইচ্ছে থেকে থাকে, তো সেজন্য সরকারি এবং বেসরকারি মতে দুরকম পদ্ধতি সমানভাবে চলছে, সেটা আমাদের অনেক সময় জানা থাকে না। তো আপনারা যদি চান যে আমরা
পরবর্তী পড়াশোনা চালু করতে চাই, বয়স হয়েছে তো কী হয়েছে, পড়তে চাই, ইচ্ছে আছে, প্যাশন আছে, আমি পড়বো, তো আপনারা অবশ্যই পড়তে পারেন। সেরকম ইনস্টিটিউশন বা সংস্থাগুলো আছে, সেটা একটু দেখে নেবেন যে কোনটা সত্যিকারের আর কোনটা ফেক। কারণ আজকালকার যুগে অনেক মিথ্যে জিনিসও বেরিয়েছে, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল সব কিছু ইমপ্রুভ হলেও অনেক কিছু আবার ফেক জিনিসও পাশাপাশি চলে আসে। সব কিছুরই ভালো মন্দ, আলো অন্ধকার তো আছেই, তো সেটা একটু যাচাই করে নেবেন। তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় দেওয়ার পর একাডেমিক মার্কস যাদের ভালো তারা সরকারি বিএড কলেজে ডিএলএড কলেজে চান্স পেয়ে যায়, চলে যান। এবং যারা মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স নিট দিয়ে চান্স পেয়ে যান, চলে যান। কিছু সংখ্যক ভালো মার্কস নিয়ে তাদের কলেজের জন্য উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হয়ে যান। কিন্তু কিছু সংখ্যক ছেলেমেয়ে হয়ে যায় যে নাম্বারটা কোনোভাবে না খুব কম না খুব বেশি, মানে মাঝামাঝি জায়গায় এসে থমকে দাঁড়ায়, যেমন অ্যারাউন্ড 50 to 70% মাঝে। সেক্ষেত্রে তাদের চান্স পেতে অসুবিধা হয়। আবার অনেক সময় অনেকে স্ট্রিম চেঞ্জ করে দেয়, ছেড়েও দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু এক্ষেত্রে একদম চিন্তা করবেন না, আমি ভুল ধারণাগুলো আপনাদের ভেঙে দিতে চাই। ডিএলএডের জন্য যদি যে মার্কসটা আছে, রিজার্ভেশন ক্যাটাগরির জন্য 50 বা 45%, আর জেনারেলের জন্য 50 বা 55%। উচ্চ মাধ্যমিকে থাকলেই ডিএলএড করা যায়। যে আপনি চাইছেন যে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাই, কিন্তু বিশেষ কারণে আমি নাম্বারটা ধরে রাখতে পারিনি, কিন্তু আমি পড়তে চাই, তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিএলএড কলেজে ভর্তি হতে পারেন এবং অবশ্যই আপনি আপনার ডিগ্রি সম্পূর্ণ করে সেই পরীক্ষায় বসার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারেন। এবং আপনিও আর 5 জনের মতো স্বপ্ন দেখতে পারেন যে আমি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে চাই, আপনিও করতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছি সেই ইনস্টিটিউশনটার সত্যতা যথাযথভাবে যাচাই করে নেবেন। আর দ্বিতীয়ত, কলেজে যখন আমরা পড়ছি সেখানেও একটা ব্যাপার থাকে যে 60%, 70%, অনার্স কত পার্সেন্টেজে, এখন কি চলছে রিসেন্ট এই মুহূর্তে আমার জানা নেই, কিন্তু সেটা দেখে নেবেন কত পার্সেন্টেজ থাকলে আপনার অনার্স টিকে যাচ্ছে। আপনার যদি অনার্স টিকে যায় তাহলে আপনি অবশ্যই এমএতে ভর্তি হতে পারেন। আর গ্র্যাজুয়েশনও ডিস্টেন্সে করা যায়। অনেক ক্ষেত্রে কী হয়, 11-12 কমপ্লিট করে কেউ অন্য স্ট্রিমে চলে গেছে, আবার সে ফিরে এসে ভাবছে, মানে ডিএলএড করতে চলে গেছে, সে এসে ভাবছে আমি এখন গ্র্যাজুয়েশনে ভর্তি হবো। তার হয়তো অ্যাকাডেমিক্যাল মার্কসটা রেগুলার কোনো কলেজে পাওয়ার মতো আর নেই, কিন্তু সে চাইলে ডিস্টেন্সে অনেক ইনস্টিটিউশন আছে, নামি দামি ভালো ভালো ইনস্টিটিউশন আছে, আর সব ইনস্টিটিউশনই ভালো, তো সেখান থেকে অনায়াসে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে পারে এবং তার পরবর্তী হায়ার এডুকেশনের দিকে যেতে পারে। আর গ্র্যাজুয়েশনেও ঠিক তাই, মার্কসটা দেখবেন যে কত পার্সেন্টেজ থাকলে আপনি কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য এলিজিবল আর নন। আমরা অনেক সময় অনেক কিছু জানি না, অর্ধেকের বেশি বিষয় আমাদের জানাই নেই, এই জন্য বিষয়গুলো থেকে আমরা অবগত জন্যেই আমরা জানি না বলেই আমাদের অসুবিধে হয়। যদি জানা হয়ে যায় তাহলে আমরা আরও অনেক কিছু নিজের জন্য করতে পারি বা পারবো, আর তার জন্যই আমার এই ভিডিও বানানো। আর দ্বিতীয়ত গ্র্যাজুয়েশনের ব্যাপারটা হলো, তারপর এর ক্ষেত্রে অনেকে বলে যে রেগুলারে এমএ না করলে নেট সেটের জন্য বসা যায় না। এখানে আমি একটা বড় ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ আমি নিজে আপনাদের সামনে এক্সাম্পল তুলে ধরতে পারবো, সফল সাকসেসফুল এই অধ্যাপনায় আছেন এবং ইউটিউবারও আছেন কিছু, যারা ডিস্টেন্স এমএ কমপ্লিট করেও কম্পিটিটিভ এক্সাম নেট সেট গেটের মতো পরীক্ষা কোয়ালিফাই করে ওনারা চাকরিও পেয়েছেন, চাকরি ছেড়েও দিয়েছেন, তারপর ওনারা নিজস্ব যেটা প্যাশন সেই দিকে ফলো করছেন, সেই সব কাজ করে যাচ্ছেন অনর্গলভাবে এবং যথেষ্ট সফল। তো এখানে একটা ভ্রান্ত ধারণা ছেড়ে দেবেন যে ডিস্টেন্সে এমএ করলে নেট সেট করা যায় না, এটা ভুল। কারণ গ্র্যাজুয়েশন, অনেকে এরকম হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে ভেবেছে আমি এখন বিএডটা গিয়ে দিয়ে আসি, সে বিএডে চান্স পেয়ে গেছে, সে 2 বছরের বিএড কমপ্লিট করে এসেছে, তারপর তার আর রেগুলারি যে একটা কোর্স হয় এমএতে সেটাতে চান্স পাওয়ার মতো স্কোর টিকছে না, বা ওই প্যানেলে বা লিস্টে নাম উঠছে না। তার জন্য কি তার পড়াশোনা সেখানেই থেমে যাবে, বা সে কি আর পড়বে না? তার ইচ্ছে আছে, অবশ্যই সে পড়তে পারবে, তার জন্য আলাদা রাস্তা আছে। নামি দামি এবং ভালো সমস্ত ইনস্টিটিউশনই ভালো আর সমস্ত প্রফেশনই ভালো। তো নামি দামি যে কোনো একটা ভালো ইনস্টিটিউশন বা যে কোনো একটা ইনস্টিটিউশন, যেটা সত্যতা যাচাই করে নেবেন, একই কথা আমি বারবার রিপিট করছি, যেটা সত্যতা যাচাই করে নেবেন যে সেটা সত্যিকারের নাকি ফেক। কারণ আমরা ভুল জায়গায় টাকা যেন ইনভেস্ট না করি, টাকা এবং সময় ভুল জায়গায় যেন ইনভেস্ট না করে ফেলি। তার জন্য একটু খোঁজখবর নিয়ে দেখবেন, নিজে গিয়ে জায়গাটাকে দেখে আসবেন, আর 10টা লোককে জিজ্ঞেস করবেন, তারপর সেখানে ভর্তি হয়ে যাবেন। তারপর ডিস্টেন্সে আপনারা 2 বছর এমএ কমপ্লিট করবেন এবং এমএতে আপনি চেষ্টা করবেন যে জেনারেল ক্যাটাগরি হলে 55% মার্কস এবং এসসি এসটি ওবিসি হলে
50% মার্কস রাখতে হবে, এটা রিজার্ভেশন ক্যাটাগরি। এটা আমি কেন বলে দিচ্ছি বারবার, আমি বলছি না যে আপনাদের এই ক্রাইটেরিয়ার মধ্যেই নাম্বার কাটাকাটাই রাখতে হবে না, যত বেশি নাম্বার তোলা যায় তত ভালো, তত সেফ। কিন্তু আমি তার সাথে এটাও বলে দিচ্ছি, কোনো বিশেষ কারণে কেউ যদি স্কোর কম পেয়ে থাকে, লো পেয়ে থাকে, তার মানে এটা ভাবার কোনো দরকার নেই যে আমার জীবন এখানেই শেষ, আমি আর করতে পারবো না। শুধু এইটুকু লক্ষ্য রাখবেন যে কম্পিটিটিভ এক্সাম যখন অ্যাপ্লিকেশন ছাড়ছে, আপনি অ্যাপ্লাই করছেন, সেখানে যে কন্ডিশনস দেওয়া আছে, মার্কসের ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে আপনি ফিট করছেন কি না। যদি আপনার মার্কস থেকে থাকে তো নিঃসন্দেহে আপনি অ্যাপ্লাই করে দিন, তার জন্য প্রিপারেশন নিন, এক্সাম দিন, কোয়ালিফাই হন, ইন্টারভিউ ফেস করুন, যার যেটা আশানুরূপ জব বা চাকরি করার করে নিন, তাই না? তো এই বিষয়গুলো খুঁটিনাটি আমরা জানি না জন্য আমাদের মনের মধ্যে অনেক কনফিউশন হয়ে থাকে। তো হচ্ছে এমনিতেও তাই 55 to 50% রিজার্ভেশন ক্যাটাগরি, 50%, 55 জেনারেল ক্যাটাগরি পেয়ে গেলে আপনার নেট সেটের জন্য বসতে পারেন। তো এই গেল আমার একটা ডিটেলস আলোচনা, যেখানে আমি ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য খোলামেলাভাবে আলোচনা করে বললাম, এবং যেটা বাস্তব সেটাও বললাম। তো এখন আপনাদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে যে আপনারা কোনটাতে যেতে চান। আর নেট সেট কোয়ালিফাই করলে অবভিয়াসলি আপনারা কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার সুযোগ পাবেন অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিজেকে ভবিষ্যতে স্টাবলিশড বা প্রতিষ্ঠিত করতে পারবেন। এটাই আপনারা কি চান, আপনাদের কি ইচ্ছে, আপনারা কোন প্রফেশনকে বেছে নিতে চান, এটা সম্পূর্ণ আপনাদের উপর। আর অবশ্যই আপনারা আপনাদের পরিবার, মা বাবার পরামর্শ নিয়েই করবেন যা করবেন। আর যার ক্ষেত্রে যেরকম, কারোর ক্ষেত্রে কোনো গুরু থাকতে পারেন, কোনো পরামর্শদাতা থাকতে পারেন, শুভাকাঙ্ক্ষী থাকতে পারেন, যার কাছে আমরা বিষয়গুলোকে বুঝে কাজ করে থাকি, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো সেই রকম ব্যক্তির সঙ্গে আলোচনা করে আপনারা আপনাদের জীবনের সিদ্ধান্ত নেবেন। আর অবশ্যই জিজ্ঞেস করবেন নিজের মনকে যে আপনি কী চান, আপনার কোন বিষয়ে ইচ্ছে আছে, কোন বিষয়ে নেই। কেউ জোর করে দিল আর কারোরটা শুনে কারোরটা দেখে যাবেন না, তাহলে অনেক সময় আমরা মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকি, যেটা ভুল হবে, ঠিক হবে না করা আমাদের। তো এই ছিল আজকে আমার বিষয়, যে মাধ্যমিক থেকে একদম এমএ পর্যন্ত জেনারেল টিচিং প্রফেশনে কী কী আছে, আর কী কী স্টেপ আছে, কীভাবে আমরা যেতে পারি, আর কয়েকটা ভ্রান্ত ধারণা, এই ভুল ধারণাগুলোকেও সরিয়ে দেওয়া। আর একজন ক্যান্ডিডেট যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত সে হয়তো খুব সুন্দর নাম্বার পেয়েছে, তার হয়তো ফার্স্ট ক্লাস সবগুলোতেই টিকে গেছে, মাধ্যমিকে 80-90%, উচ্চ মাধ্যমিকেও 90% বা 80% অ্যাবাভ, তারপর সে গ্র্যাজুয়েশনেও 60-70% পেয়েছে, তারপর সে এমএতেও 60 অ্যাবাভ 70% পেয়েছে। সে বা তিনি এসে নেট সেট কোয়ালিফাই করলে যে সার্টিফিকেট পাবেন, ওনার যা যোগ্যতা, ঠিক তেমনি কেউ যে ক্রাইটেরিয়া অনুযায়ী, রেঞ্জ অনুযায়ী মার্কস আছে, সেইভাবে মার্কস যদি মাধ্যমিক থেকে, উচ্চ মাধ্যমিক থেকে কলেজ এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এসে উনিও পেয়ে থাকেন, এবং ওই পরীক্ষার জন্য উনি এলিজিবল হয়ে থাকেন, উনি বসেছেন এবং উনিও কোয়ালিফাই করে একটা নেট সেটের সার্টিফিকেট হাতে নিয়েছেন, তার মানে এখানে দুজনেরই যোগ্যতা সমান। এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের প্রিপারেশনের উপর। মানে যখন আপনার স্টেট বা অন্যান্য স্টেট অল ওভার ইন্ডিয়াতে নেট এক্সাম পাস করলে আপনারা অল ওভার ইন্ডিয়ার মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল হয়ে যান। আর কোনো স্পেসিফিক স্টেটের বা রাজ্য সরকারের আন্ডারে সেট পাস করলে আপনারা শুধু ওই স্টেটের আন্ডারেই একজন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল হয়ে যান। তো এখন সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা কিভাবে নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, কখন রিক্রুটমেন্ট ছাড়ছে, আপনারা অ্যাপ্লাই করছেন, এবং আপনার ইন্টারভিউর জন্য আপনারা কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এবং সেই ইন্টারভিউয়ারদের কাছে গিয়ে আপনারা নিজেকে প্রেজেন্ট করছেন এবং নিজেরা সফলভাবে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছেন। তারপর আপনি যোগ্য কি না সেটা বিচার করবেন বিশেষজ্ঞরা, এবং তারপর যখন রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হবে, প্যানেলের মধ্যে আপনার নাম থাকলে আপনারা বুঝিয়ে যেতে পারছেন যে আপনি যথেষ্ট যোগ্য, তার জন্যই আপনাকে সিলেক্ট করা হয়েছে। আর যদি আপনার নাম না থাকে তাহলে বুঝবেন আপনার মধ্যে কোনো ঘাটতি বা খামতি আছে, যেটার উপর আপনি কাজ করলে পরবর্তীতে অবশ্যই আপনিও একজন যোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে নির্বাচিত হবেন। তো এই ছিল আজকের আমার বিষয়বস্তু। আশা করছি ক্লিয়ার বলতে পেরেছি বা বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো মন্দ সব ধরনেরই কমেন্ট করবেন। আমি দুটোকেই সাদরে গ্রহণ করছি এবং ভবিষ্যতেও করব। আর আপনারা বললে, আমার ভুল ত্রুটিগুলো বললে, তবেই তো আমি সেখান থেকে শিখে আবার নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, এবং আবার আপনাদের সঙ্গে আমি সুন্দরভাবে পথ চলায় আরও এগিয়ে যেতে আমি সক্ষম হব, এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে চলতে পারবো। তো এই হলো বিষয়বস্তু।
আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা শেয়ার করবেন যারা এই ধরনের ইনফরমেশন থেকে হয়তো জানেনই না যে কীভাবে কী বিষয়টা আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি ভ্যালুয়েবল, হেল্পফুল হয়ে থাকে এই ভিডিও, অবশ্যই শেয়ার করুন। আর না থাকলে অবশ্যই দেখে সময় নষ্ট কেনই বা করবো। তো এই হচ্ছে বিষয়বস্তু। আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা কোন স্পেসিফিক টপিকের উপরে আলোচনা চান। সেটা পাঠগত আমাদের বিষয়বস্তু হতে পারে, বা এরকম কম্পিটিটিভ এক্সাম বা কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়েও হতে পারে। প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টা নিয়েও স্টাডি করে তারপর আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।